পুরসভার তত্ত্ব নষ্ট করে বিদেশে পালানোর ছক ছিল আরামবাগের প্রাক্তন তৃণমূল চেয়ারম্যানের। 14 দিনের পুলিশ হেফাজত দিল আদালত। গ্রিন সিটি প্রকল্পে টাকা ওষুধ নয়, আরও নানা দুর্নীতির অভিযোগ স্বপন নন্দীর বিরুদ্ধে। কেরালাম থেকে বিদেশে পালানোর ছক ছিল, তার আগে হুগলি গ্রামীণ পুলিশের জালে ধরা পড়ে যায়। চুঁচুড়া আদালতে পেশ করা হলে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। গ্রিন সিটিতে আরামবাগে একমাত্র মেডিকেল কলেজ করেছে। আপনার দলেরই চেয়ারম্যান না না, সমস্ত প্রমাণ দেওয়া হবে। করোনার সময় 2.5 বছর কাজ হয়নি, আর তারপর কাজ হয়ে আমি যা কাজ করে গেছি আরামবাগকে গ্রিন সিটি আপনার মেডিকেল কলেজ থেকে, বৃদ্ধাশ্রম থেকে, ভবগুলো। তাহলে অভিযোগ কি ভিত্তিহীন? হ্যাঁ, সব ভিত্তি, সব ফাঁসানো হয়েছে। ষড়যন্ত্র। দলের লোকই ফাঁসাবে। শুনুন, ঈশ্বর আছে, আল্লাহ আছে, ভগবান আছে। যেভাবে ওরা ফাঁসাচ্ছে, যেভাবে ওই মিথ্যে কথা বলছে, ঈশ্বর ওদের ঠিক 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 ব্যবস্থা করবে। ওই তো আমি কাজ করছি, আরামবাগে কাজ করছি। কোন শহরে? হুগলিতে, কোন শহরে হেলিপ্যাড চলে গেলেন পালিয়ে? আমি তো চিকিৎসা গেছি, হসপিটাল বলে গেছিলেন? সব বলে গেছি আপনাদের সংবাদ মাধ্যম। স্বপন নন্দী তাকে কেরল থেকে গ্রেপ্তার করে আনা হয়েছে গ্রিন সিটি মামলায় কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। কি বলবেন? 15 বছর তৃণমূল সরকার রন্ধে রন্ধে দুর্নীতি যুক্ত হয়ে গেছিল। পঞ্চায়েত সদস্য থেকে এমএলএ, এমপি, মিনিস্টার থেকে সকলেই এরা দুর্নীতিগ্রস্ত ছিল। আমরা দেখেছি যে আরামবাগের যে প্রাক্তন চেয়ারম্যান পৌরসভার স্বপন নন্দী, সে গ্রিন সিটি প্রকল্পের দুর্নীতিতে সে নিজে ভালো করে জানে যে দুর্নীতি সে যুক্ত। তার জন্য সে ভয়ে পালিয়ে গেছিল কেরলে, এবং সেখান থেকে সে দেশ থেকে বিদেশে পালিয়ে যাচ্ছিল। পুলিশকে ধন্যবাদ দেবো যে পুলিশ তাকে অ্যারেস্ট করতে পেরেছে। এবং সবথেকে বড় কথা, এই অভিযোগ কে করছে? তৃণমূল কংগ্রেসেরই বর্তমান যে চেয়ারম্যান, সে এই অভিযোগটা করছে। অর্থাৎ তারা ভালো করে জানে যে প্রাক্তন চেয়ারম্যান কত কোটি কোটি টাকার গ্রিন সিটি প্রকল্পে দুর্নীতি করেছে। আজকে আমরা বারংবার বলেছি যে তৃণমূল সরকার মানে এরা চাল চুরি করে, এরা তিরপল চুরি করে, এরা ডাল চুরি করে, গম চুরি করে, চাকরি চুরি করে, মানুষের গণতান্ত্রিক অধিকার পর্যন্ত এরা চুরি করেছে। আজকে যেহেতু বিজেপি সরকার এসছে, তাই মানুষ কিন্তু আজকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, এবং এই দুর্নীতি প্রকাশ্যে আসছে, ধরা পড়ছে, এবং যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে পুলিশ কিন্তু অ্যারেস্ট করছে। এবং আইনের পথে চলবে, এবং এদেরকে এই যে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের এদের দৃষ্টান্তমূলক সাজা হবে। আপনার নাম? স্বপন পাল, বিজেপি। আরামবাগ সাব ডিভিশন আমার বাড়ি থেকে মমতা ব্যানার্জি প্রথম আমার বাড়ি ভাত খেয়েছিলেন, তখন কেউ শেল্টার দেয়নি অনিল বছর ভয়ে। তখন এই স্বপন নন্দীটা অমনি কেউ ছিল না। স্বপন নন্দী পরবর্তী 2008 সালে উনি ছিলেন কংগ্রেসের লোক। উনি 2008 সালে তৃণমূল কংগ্রেসে এসে চেয়ারম্যান হয়েছেন, এবং সেটা জোর করে চেয়ারম্যান গোপালগঞ্জকে সরিয়ে দিয়ে। না, আমি কাউন্সিলর ছিলাম আরামবাগ পৌরসভা কাউন্সিলর 2010 থেকে 14 পর রিজাইন দিয়ে চলে আসি। আমার দাঁড়ানোর কোনো ইচ্ছাও ছিল না, কারণ এত চুরি দুর্নীতি থেকে আমি দাঁড়াতে পারবো না। আমি যার জন্য আমাকে সরিয়ে যেতে, ওরা বাধ্য করেছিল সরে যেতে। ওরা বাধ্য, শুধু উনি না, ওনার সঙ্গে ছিলেন অপূর্বা পোদ্দার ছিলেন, আচ্ছা, রাজেশ চৌধুরী ছিলেন, স্বপন নন্দী ছিলেন, আচ্ছা, এরকম করে একটা গ্রুপ ছিল, কেষ্ট সাঁতরা ছিল, এরা একটা গ্রুপ, মহন্ত, এরা একটা গ্রুপ। এরা হচ্ছে ও আবাস যোজনার সমস্ত টাকা আত্মসাৎ করার মেন নায়ক ও ফাল্গুনী মহন্ত। আর ইঞ্জিনিয়ার সেকশন সৌমিত্র হালদার, সুকুমার কুন্ডু, এরা হচ্ছে ইঞ্জিনিয়ার সেকশনে টাকা তোলার দায়িত্ব। যত টেন্ডার হতো, সে টেন্ডার হতো না, ওই 2-3 জনের বেশি জব করতে পারবে না, সেখানে কাটমানি আগে দিয়ে দিতে হবে, তবে টেন্ডার হবে। এইসব দুর্নীতি হতে চরম পর্যায়ে ছিল, চরম পর্যায়ে 2014 সালের পর থেকে চরম পর্যায়ে ছিল। না, সরে যাবে। আমি রিজাইন দিয়ে চলেছিলাম, জানি এই চুরি করতে পারবো না, আমার মান সম্মান ইজ্জতের দাম বেশি। একদম 100%। উনি চুরি করেছেন এই গ্রিন সিটির টাকা পুরো। উনি গ্রিন সিটি কিচ্ছু করেননি কাজ, সব টাকাটাই আত্মসাৎ হয়েছে, এবং নিজেদের মতো ভাগাবাড়ি হয়ে গেছে। আর কি চুরি করতে পারে? কি করে চুরিটা হলো? চুরিটা উনি সব সোলার প্যানেল লাগিয়ে দিয়েছিল, সব গ্রিন সিটি আলো ভালো লাগবে, কিন্তু কিছু কাজই হয় না ওটা। পুরো টাকাটা আবার খুলে নিয়ে চলে গেছে, যারা সোলার প্যানেল লাগে তারাই খুলে নিয়ে চলে গেছে। এটা পুরো একটা গেম প্ল্যান করা হয়েছিল, ছবি তুলে বিল করার জন্য। একদম একদম। ওনার মতো ক্রিমিনাল আরামবাগ পৌরসভা কেউ নেই। শুধু কি এটাই না, আবাস যোজনার টাকা তো স্লাম ডেভেলপমেন্টের টাকা, শুধু আবাস যোজনা, স্লাম ডেভেলপমেন্ট, বস্তু উন্নয়নের যে টাকা দিয়ে সেই টাকা বন্ধ হজম হয়ে গেছে। কিন্তু আপনি তখন প্রতিবাদ করেন? আমি 14 সালে পর হয়েছে তো সব। আমি তখন ছিলাম না, আমি তো ছিলাম না। তারপরে
আমি জয়েন আমি ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে চলেছিলাম, আমি একদম রিজাইন দিয়ে চলে দলটা দিয়ে করবো না। ছাড়ার পর আপনাকে কোনো রকম না সেই হুমকিটা কেউ দিতে পারেনি ভয়ে, কেন আমার ফ্যামিলি একটা ঐতিহ্য আছে, একটা মান সম্মানের ব্যাপার আছে। কেন বলছেন অভিযোগ করছেন? অভিযোগ করছি মানে এখন বেরিয়ে চলে এসেছে, এই যে উনি আজকে চলে গেছেন, এই যে অবস্থা না, বিজেপি গভর্নমেন্ট না হলে পারতো না, বিজেপি গভর্নমেন্ট এসছে বলে এটা সম্ভব হয়েছে, নাহলে হতো না। নালে চুরি চলতো। হ্যাঁ চুরি বিরাট, এবং কাটমানি টপ টু, নিচের তলা থেকে ওপর তলা পর্যন্ত কাটমানি চলতো, এই টপ টু বটম কাটমানি। আমি তো বললাম এমএলএ এমপি সবাই জড়িত ছিলেন। কি চাইছেন? সাজা হোক। হ্যাঁ সাজা হোক, পুরো সাজা হোক, নাহলে আরামবাগে মানুষ ছাড়বে না, আরামবাগে মানুষ বিরক্তের উপর ফেড আপ। আপনি তৃণমূল ছেড়ে দেওয়ার পর কি অন্য কোনো দলে গেছেন? হ্যাঁ আমি কংগ্রেস করছি, বর্তমানে কোন দল? এখন কোনো দলে নেই, এখন কোনো দলে নেই, আমি বসে আছি, কিছু করি না। এতদিন কি ওনার বিরুদ্ধে তো ভয় মুখ করেন? হ্যাঁ ভয়, কেউ ভয়ে মুখ খোলার সাহস পায় না, তার বিরুদ্ধে পুলিশ রেডি দেওয়া হবে, একদম পুলিশ তার ঘর বাড়ি একদম যাচাই করবে বাড়ি। আর উনি যে দুর্নীতি করছেন, সেটা উপর মহল থেকে সকলেই জানছে। সবাই জানে, এমপি এমএলএ সবাই জানে, অপূর্ব পোদ্দার থেকে আরম্ভ করে কেষ্ট সান্তাল থেকে আরম্ভ করে জেলা পরিষদ মেম্বার থেকে সবাই জানে। সেখানেও পার্সেন্টেজ। হ্যাঁ পার্সেন্টেজ, হ্যাঁ সব পার্সেন্ট। কি নাম আপনার? আমার নাম গৌতম গাঙ্গুলি। অ্যাকচুয়ালি একটা অভিযোগ হয়েছিল আমাদের ইয়েতে। এখনকার যিনি চেয়ারম্যান আছেন তিনি অভিযোগ দিয়েছিলেন যে আগের যিনি চেয়ারম্যান ছিলেন আরামবাগ মিউনিসিপ্যালিটির, তার সময় সোলার প্যানেল বসানো নিয়ে একটা বিরাট বড় স্ক্যাম হয়েছিল, যেটা 7.4 crore বেশি। তো ওটা ডিউরিং ইনভেস্টিগেশন হয়েছে, ইনভেস্টিগেশন চলাকালীন এর আগের ডেটে যারা অ্যাকিউজ পারসন ছিলেন তারা অ্যারেস্ট হয়ে এসেছিলেন। আজকে মেন আসামি যিনি তখনকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন, সেই ভদ্রলোককে আজকে অ্যারেস্ট করে আনা হলো। 14 দিনের পিসি পেয়ার আমরা পেয়ার করেছিলাম, এবং 14 দিনের পিসি কোর্ট অ্যালাউ করেছে। 29 তারিখে ওনাকে রিটার্ন করা হবে। ওনার এগেনস্টে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে এবং বিএনএসএস এ মামলা আছে, প্রমাণিত হলো আপ টু 10 years ইমপ্রিজনমেন্ট। উনি কেরালাতে অ্যারেস্ট হয়েছেন, ওনাকে অনেক পরিশ্রম করে ইনভেস্টিগেটিং এজেন্সিকে অ্যারেস্ট করতে হয়েছে। উনি যেটা আমাদের কাছে ইনপুট আছে, উনি ইন্ডিয়ার বাইরে চলে যাচ্ছিলেন। তো যদিও উনি বলছিলেন আমি ট্রিটমেন্ট করতে এসেছি। তো এখন আমাদের যে ইনভেস্টিগেশনের পার্টে আমাদের 14 দিনের পিসি লাগবে, আমরা পেয়ার করেছিলাম, সেটা করে অ্যালাউ। কোথায় যাচ্ছিলেন? কেরালা থেকে উনি ইন্ডিয়ার বাইরে যাচ্ছিলেন, যেহেতু উনি ফ্লাইট অ্যাভেলেবেল করলে হয়তো উনি ধরা পড়ে যেতেন বা ইত্যাদি, ওইখান থেকে ওনার প্ল্যান ছিল বাইরে চলে যাওয়া, ইন্ডিয়ার বাইরে, এরকম একটা ইনপুট আমরা পেয়েছি। সেটা এখনো কনফার্ম আমাদের কাছে এটা নেই, তবে ইন্ডিয়ার বাইরে যাওয়ার জন্য ব্যাপার ছিল, কারণ কেরালা হতে পারে উনি ওইদিকে যাওয়ার একটা প্ল্যান ওনার ছিল। তো এই হচ্ছে আমাদের ইয়েটা। আর ওনার ক্ষেত্রে আমাদের যেটা আমরা 14 days পিসি চেয়েছিলাম, সেটা আমাদের অ্যালাউ হয়েছে। উনি কি আত্মগোপন করেছেন, তার সাথে গোপও কেটেছিলেন যাতে উনি বেরিয়ে যেতে পারেন সহজে? ওনাকে সেই জন্য তো আমরা খুঁজতে অনেকটা দেরি হয়েছে। তো মানে ইরেগুলারিটি হিউজ পরিমাণে আছে, মানে টেন্ডার বেরোনোর অনেক আগেই 1 মাস আগে তার পারমিশন চলে গেছে। যাকে টেন্ডারটা দেওয়া হয়েছে তার এই সোলার প্যানেলের কাজের কোনো অভিজ্ঞতা নেই। এই যে 44টা স্কুলে প্যানেল বসানো হয়েছে, সেই প্যানেলগুলোর মধ্যে বেশিরভাগই খুলে আবার তুলে নিয়ে যাওয়া হয়েছে, এবং কোনো প্যানেলই কোনোদিন ইলেকট্রিসিটি সেভাবে দু একটা বাদ দিলে তৈরি করেনি। মানে এটা শুধুমাত্র বসানো হয়েছে আর টাকাটা বেরিয়ে গেছে। যাকে কন্ট্রাক্টটা দেওয়া হয়েছে তার থেকে এক্সপিরিয়েন্স লোক ছিল যে বিটটার জন্য অ্যাপ্লাই করেছিল, তাকে দেওয়া হয়নি। তো আমাদের যে ইনভেস্টিগেশন চলছে আরো ফার্দার যাক, আমরা কার কতটা অ্যাসেট আছে কি আছে সেগুলো নিয়ে তদন্তের জন্য কোর্টের কাছে আমরা 14 days পেয়ার করেছি। এবার আমরা আস্তে আস্তে এগোবো। আরো কারা এখানে রয়েছে? আগে করানো হলো না কেন? আগে ব্যবস্থা করা হলো না কেন? এবং ক্রাইম তো ক্রাইম, আমরা বলেছি কোর্টে, আজকে দেখেছেন যে যেহেতু আগের পলিটিক্যাল পার্টি সেই সময় ইনফ্লুয়েন্স ছিল ওনার, সেই জন্য হয়তো ইনভেস্টিগেশনটা ঠিক করে হতে পারেনি। আরেকটা জিনিস হচ্ছে যে এটা ডকুমেন্টারি মামলা, আজ হোক কাল হোক এটা সামনে আসবে, এখানে বেরোনোর জায়গা নেই। লানের কোর্টে এটা বলেছে, আপনারা দেখলেন যে মামলা ডকুমেন্টের উপরে আছে, এখানে তো নতুন করে কিছু সাজানোর নেই, এবং এই জায়গাটা থেকে আমাদের ইনভেস্টিগেশন আগামী দিনে এগোবে। আরো কেউ কি জড়িত রয়েছে? আমরা ইনভেস্টিগেশন চলছে, আরো কিছু ডিপার্টমেন্ট থাকতেও পারে। 3 জন ইতিমধ্যে আরো এর আগে হয়েছে, যারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা যারা মানে বইয়ে সই করেছে বা কাগজপত্রে যারা স্যাংশন করেছে ইয়েটাকে, প্রজেক্টটাকে, কিভাবে স্যাংশন করলেন, যেখানে 100টা বসানোর কথা সেখানে 3টে বসানো আছে কি 10টা বসানো আছে, তার সাথে প্রজেক্ট স্যাংশন হয়ে 7 কোটি টাকা কিভাবে বেরিয়ে গেল, 7 কোটি 44 লক্ষ টাকা। এইগুলো নিয়ে এরা ইনভলভমেন্ট আছে, ওদের ডকুমেন্ট পাওয়া গেছে, এভরিথিং। এটা ডকুমেন্টারি এভিডেন্সের মামলা, কাউকে হ্যারেস করার মামলাটা নয়। অভিযোগ হয়েছে আগে, মানে এই যে যাদের অ্যারেস্ট করা হয়েছিল তারা কি বলেছে, স্বীকার করেছে? তাদের বেসিসেই আমরা এনাকে অ্যারেস্ট করা হলো, এবং আরো ডকুমেন্ট আসছে আগামী দিনে। তারা স্কুলগুলোকে দেখিয়ে দিয়েছে যেখানে প্রজেক্ট হয়েছিল, ডকুমেন্ট এসছে, এবং এখনো পর্যন্ত যে এত কোটি টাকা গরিব ছেলে মেয়েদের জন্য স্কুলে দেওয়ার জন্য, যেটা স্কুলেরই উপকার হতো, সাধারণ মানুষের উপকার হতো,
সেই টাকাটা এভাবে নষ্ট হয়েছে, মানে এগুলো শুধু বসানোই হয়েছে, আবার অনেক জায়গায় ঘোষ ইনস্টলেশন হয়েছে, শুধু বসানোই হয়নি, অথচ প্রজেক্টের টাকা বেরিয়ে গেছে। এইরকম ভাবে একটা বিরাট বড় স্ক্যাম ইনভেস্টিগেশন চলছে আগামী দিনে। ওনার সম্পত্তি কি দেখা হচ্ছে তো কি? হ্যাঁ, সেগুলো সবই তো সেকশন 13 প্রভিশন আছে আইনে, সেগুলো নিশ্চয়ই দেখা হবে। ওনাকে যখন ধরা হলো সেখান থেকে কি কি বাজেয়াপ্ত হয়েছে? এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন সবে, ওনাকে 10 দিনের ট্রানজিট রিমান্ড থেকে কেরালা থেকে আনা হয়েছে। ইনভেস্টিগেশন আজকে থেকে শুরু হবে পিসিবি।